আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া নিপা। আজকে আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এখানে বিভিন্ন টিপস থাকবে। পেট ঠান্ডা রাখতে এবং হজম শক্তি বৃদ্ধিতে দধির গুরুত্ব অপরিসীম। ছোট বড় সকলের জন্য দধি একটি পুষ্টিকর খাবার। আর এই দধি দুই ধরনের, টক দই এবং মিষ্টি দই। মিষ্টি দইয়ের তুলনায় টক দই স্বাস্থ্যকরী বেশি। আমি সবসময় দধি বানানোর আগে কনডেন্স মিল্ক এবং এভাপোটেড মিল্ক রেডি রাখি। আর এভাপোটেড মিল্ক হলো কুক করা যে মিল্কটা, এটা না হলে হবে অপশনাল। আর কনডেন্স মিল্কটা না হলে এর পরিবর্তে আপনি চিনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 3 লিটার দুধের দধি বানাবো, এজন্য আমি 16 আউন্সের আমি 2টি এভাপোটেড মিল্ক ব্যবহার করব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি কনডেন্স মিল্ক অথবা 1 বা 2 কাপ চিনি ব্যবহার করবেন। আর যে কোনো ব্র্যান্ডের হোল মিল্ক নিতে হবে। মূলত আমি এখানে 3 লিটার দুধ নেব। তো আপনারা যদি সরাসরি গাভীর দুধ ব্যবহার করেন তাও করতে পারেন, হোল মিল্ক হলে ভালো হয়। আর রেগুলার 1% 2%-এর যে দুধটা তাতে পানি ছেড়ে দেয়, দইটা ভালো হয় না। আর এখানে আমি যে টক দই ব্যবহার করতেছি এটি 2%, তবে হোল মিল্ক হলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি টক দই বা দইয়ের বীজ যেটি ব্যবহার করেন না কেন সেটি আধা ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারে এভাবে ছেঁকনি দিয়ে ঝুলিয়ে রাখবেন। এতে করে অবশিষ্ট পানি পড়ে যাবে এবং যখন দুধের সাথে ফেটিয়ে নেবেন তখন আপনার ওই দইটা ভালো বসবে, সাথে দধির থেকে তাড়াতাড়ি পানি ছাড়বে না, দধিটা ভালো হবে। আর সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করলে দধিটা ভালো হয় না। এজন্য আমি এটি রুম টেম্পারেচারে রাখবো আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো, এতে ভালো হবে। আমার চ্যানেলে বিভিন্ন প্রকারের টক দই মিষ্টি দইয়ের রেসিপি আছে, আপনাদের সুবিধার্থে তার লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর কিছু ভিডিও আমি এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর শেষে স্ক্রিনে শো করবে, সেটি ক্লিক করেও দেখতে পারেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যান। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার অনেক ভূমিকা রাখে। এবারে আমি এই দুধ দিয়ে যে দধি বানাবো সেটি দুটি উপায়ে বানাবো। যাদের ওভেন আছে তাদের জন্য, এবং যাদের ওভেন নাই তারা কিভাবে চুলায় ভাপ দিয়ে বানাবেন সেটি একই ভিডিওতে দুটি পদ্ধতি আপনারা দেখতে পাবেন। ভালো একটি পাত্রে, পরিষ্কার পাত্রে আমি দুধ দিয়ে ভালো করে জাল করব এবং সেই সাথে এই রকম নাড়তে থাকবো অনবরত। কারণ প্রথম অবস্থায় দুধ লেগে যেতে পারে, এতে করে পাতিলের নিচে আপনার পোড়া গন্ধ হবে, তাই অনবরত এভাবে নাড়তে হবে। আর দই বানানোর জন্য সম্পূর্ণ সময় দুধের কাছেই থাকবেন, কারণ আপনার দুধ বলক এসে পড়ে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে এবং পাশেই থাকতে হবে। যখন এটি ফুটান্ত হয়ে যাবে তখন এটি মিডিয়াম টু লো হিটে দিতে পারেন। আর দুধ অর্ধেক পরিমাণে খাটানোর ক্ষেত্রে আমি এই রকমের স্কেল ব্যবহার করি। এখানে আমার 3 লিটার দুধে এই পাত্রে 6 সেন্টিমিটার দুধ হয়েছে। এটি আমি জাল করে রান্না করে জাস্ট খাটিয়ে নেব 3 সেন্টিমিটার। 3 লিটার অথবা 6 সেন্টিমিটার দুধ যখন আপনি রান্না করে 1.5 থেকে 2 লিটার অথবা 3 সেন্টিমিটার করবেন, তখন এটিকে আপনি ঠান্ডা করে কুসুম গরম অথবা কুসুম গরম থেকে একটু বেশি অবস্থায় রুম টেম্পারেচারের যে দই মিশাবেন বা বীজ মিশাবেন, ওই দইয়ের বীজ আপনার যদি টক দই হয় সেই ক্ষেত্রে 1 কাপ ব্যবহার করবেন। এর থেকে 2 চামচ বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম দিতে চেষ্টা করবেন না। আর মিষ্টি দই হলে 1.5 থেকে 2 কাপ ব্যবহার করবেন, কারণ মিষ্টি দইতে জমাট বাঁধতে হয়তো একটু দেরি লাগবে। আর আপনার গরমের দিন হলে আপনার 2 থেকে 1.5 ঘন্টা আপনি ওভেনে রাখবেন অথবা
চুলায় ভাপে রাখবেন, কিন্তু শীতের দিন হলে একটু বেশি সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার দধি বসছে কিনা সেটি আপনি দেখে যদি মনে হয় আর কিছুক্ষণ রাখতে হবে তখন আরও 30 মিনিট রাখতে পারেন, এবং ওভেন অথবা গ্যাস যেটিতেই বসান না কেন বন্ধ করে ওই গরমে আরও 1 ঘন্টার মতো রেখে দেবেন। দেখা যায় তাহলে আপনার দধিটা ভালোভাবে বসে যাবে এবং সম্পূর্ণ পাত্রটি ঠান্ডা হওয়ার পরে আপনি ফ্রিজে রাখবেন। এই ধরনের ক্যান ওপেন করতে বিভিন্ন সমস্যায় পড়েন, তারা দয়া করে এই রকমের ক্যান খোলার মেশিন কিনে নিতে পারেন। এটি বেশি প্রাইস না, তো আপনি এটি খোলার ক্ষেত্রে জাস্ট এই সাইডটা আপনার ক্যানের এই যে কর্নারে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে আপনি বাংলাদেশে যে ছড়টা ব্যবহার করে সেই রকম এইভাবে চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে যাবেন, বাস সুন্দর ক্যানটা খুলে যাবে। আবার অনেক সময় এভাপোরেটেড বা কনডেন্স মিল্কের এই ক্যান খোলা রেডিমেডেই থাকে সিস্টেম, আর যদি না থাকে সেই ক্ষেত্রে এরকম একটি যন্ত্র দিয়ে ক্যান ওপেন করার সুন্দরভাবে ওপেন করে নিতে পারেন। এভাপোরেটেড মিল্ক এটি মূলত কুক করা তরল মিল্ক। এভাবে যখন বলক চলে আসবে তখন মিডিয়াম থেকেও লো হিটে চুলার পাওয়ার রাখবেন, নতুবা এটি বলক এসে পড়ে যাবে পাতিল থেকে। আর যদি আপনি এই বল বা পাত্রটি বড় আকারের নেন তাহলে পড়ার ভয় কম থাকে, আর চেষ্টা করবেন বড় পাত্র নিতে, তাহলে দুধ বারবার বলক এসে পড়ে যাবে না। আর ঠিক অনেকে দধির কালার পছন্দ করে গাঢ় কালার, কিন্তু আপনারা হয়তোবা ভাবতে পারেন এটি রং দিয়ে করা হয় না, এই কালারটা আপনার করা হয় দুধ জাল দিয়ে খাটানোর কারণে এমনিই কালার চলে আসে। তারপরও যদি আপনি গাঢ় কালার করতে চান সেই ক্ষেত্রে এভাপোরেটেড মিল্ক দিলেও একটি কালার চলে আসবে। তারপরও যদি আরও গাঢ় করতে চান সেই ক্ষেত্রে আপনি যে পরিমাণে মিষ্টি চান, আমি এখানে 3 লিটার দুধ যেহেতু 1.5 লিটার করব তার জন্য আমি কম মিষ্টি দেব, তাই 1 কাপ চিনি নিচ্ছি এবং 3 থেকে 4 চা চামচ পানি দিয়েছি, কারণ চিনি থেকে পানি ছেড়ে দেবে। আপনারা যদি গাঢ় মিষ্টি করতে চান সেই ক্ষেত্রে 2 কাপ অথবা 3 কাপ চিনি দিতে পারেন, এটি সম্পূর্ণই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। এটিকে চুলায় হালকা আঁচে এভাবে কুক করব যাতে একটি ক্যারামেল তৈরি হবে, তবে ক্যারামেলটি যেন পুড়ে না যায়, চিনিটা আসাতে যেন পুড়ে না যায়, এটি হালকা কালার করে নামিয়ে নেব। এই ক্যারামেলটি ওভেনেও করা যায়, সেই ক্ষেত্রে 1 কাপ পানির সাথে 2 চা চামচ পানি দিয়ে ওভেনে 6 মিনিটের মতো অন করে দিতে পারেন, এবং চাইলে আরেকটু গাঢ় করতে চাইলে আরও 2 মিনিট বাড়িয়ে দিতে পারেন। মোট কথা ক্যারামেলটা হালকা কালার হবে, গাঢ় হলে কিন্তু দধিটা তিতে ভাব আসবে। আর নিজেরা খেতে চাইলে আমি মনে করি কালার না করলে কি হয়, দধির স্বাদটা ভালো হয়, তাতেই হলো। আমি মূলত কালার করতাম না, আপনাদেরকে দেখানোর জন্য যে দধির কালার করতে চাইলে কিভাবে করবেন সেই ক্ষেত্রে দেখালাম। এখানে দুধটা একটু ঠান্ডা করে তারপর ক্যারামেল দেবেন। আমি দুধ গরম অবস্থায় দেওয়ায় দুধ অনেকটা পড়ে গেছে, তো এই জন্য চেষ্টা করবেন ঠান্ডা একটু গ্যাসটা অফ করে দিতে। আর এই যে ক্যারামেলটা আমার ক্যারামেলের পাত্রে অনেকটা লেগে আছে, এখানে আপনি ওই কুক করা গরম দুধের 1-2 কাপ দিয়ে জাল করলে এই ক্যারামেলটা ওই দুধের সাথে মিশিয়ে দিলেন। ক্যারামেল দেওয়ার পরে দধির কালার চলে এসেছে। এরপরে দুধ যদি আমি আরও 10-15 মিনিটের মতো জাল করি আরও গাঢ় কালার চলে আসবে। এখন আমি এর সাথে 2টি এভাপোরেটেড মিল্ক দিয়ে দেব, এটি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিলেন, না থাকলে না দিলেন। এটি দেওয়ার ফলে দুধ কম জাল করতে হবে, এবং সাথে আপনারা যদি চান গুঁড়া দুধও 1 কাপ দিয়ে দিতে পারেন, এতে করে কম সময় এই দুধটা রান্না করতে হবে। এখানে আমার 2টি ক্যানে 2 সেন্টিমিটার দুধ হয়েছে, আগে ছিল 6 সেন্টিমিটার, তো টোটালে আমার 8 সেন্টিমিটার দুধ। এটি আমি জাল করে 4 সেন্টিমিটার করে নেব।
আর যাদের আমার মতো গেদা বাচ্চা আছে তারা এইভাবে কাছে স্ট্রোলারে করে নিয়ে নেবেন, কারণ আপনার গেদা বাচ্চা কিন্তু এই দই বানাতে লং টাইম আপনার জন্য ওয়েট করতে পারবে না। পাশে নিয়ে মাঝে মাঝে বাবা সোনা বলে ডাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। বাচ্চাদের দেখে মাশাআল্লাহ বলতে হয়, নজর দিতে হয় না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিল হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। গ্যাস বন্ধ করে এটি অনবরত এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এটি আমি হাই হিটে 10 মিনিট এবং লো হিটে 20 মিনিট, টোটাল 30 মিনিট জাল করেছি। আর এভাবে দধির যে কালার চলে আসছে এবং 25 মিনিটের মতো আমি এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এখন এটি কুসুম গরম, এই অবস্থায় টক দই দিতে হবে। যদি আমি দুধটা ঠান্ডা করে নিই, একেবারে টোটালি রুম টেম্পারেচারে করি, তাহলে দই জমাট বাঁধতে বেশি সময় নেবে। আর যদি কুসুম গরম করি তাহলে দইটা তাড়াতাড়ি জমাট বাঁধবে। আর বেশি গরম হলে দুধ ফেটে যাবে, ছড়া দিয়ে যাবে, ছানা দিয়ে যাবে। তো এই জন্য কুসুম গরম করে নেবেন। এবারে আমি টক দই যে সেকনি দিয়ে ছেঁকে রেখেছি ওইটি ফাটিয়ে নেব। এটি যে আমি স্কেল দিয়ে মেপেছিলাম 6 সেন্টিমিটার, তো 6 সেন্টিমিটার ছিল তরল দুধ এবং 2 সেন্টিমিটার ছিল আমার এভাপোটেড মিল্কের কারণে টোটাল 8 সেন্টিমিটার হয়েছে। সেটি আমি জাল করে খাটিয়ে প্রায় 4.5 সেন্টিমিটারের মতো করে নিয়েছি। আর যদি আপনারা এভাপোটেড মিল্ক না দেন সেই ক্ষেত্রে আপনি 6 সেন্টিমিটারকে 3 সেন্টিমিটার করবেন, যেহেতু আমি 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার করে নিচ্ছি। এবারে পানি ঝরিয়ে রাখার জন্য আধা ঘন্টা আগে যে 1 কাপ টক দই রেখে দিয়েছি তা সবটুকু এই দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এটি আপনি কাঁটা চামচ দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন, কিন্তু এখানে আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দইটা বা দই বীজটা দুধের সাথে সুন্দরভাবে মিক্স করে নিলে তাড়াতাড়ি দইটা বসবে এবং এই গরম গরম অবস্থাতেই আমি যেই দধির পাত্রে দধি বানাবো সেটি কাচের অথবা মাটির হোক, সেটিতে দিয়ে দেব। আর ওইদিকে আমি ওভেনটাকে একেবারে লো হিটে অন করে দেব 5 মিনিটের জন্য। এবার ওভেনটি অফ করে আমি যে পাত্রে দধি সেটায় দুধ ঢেলে ওভেনের একেবারে উপরের তাকে দিয়ে দেব জাস্ট 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এরপরে দধিটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। আর যদি আপনাদের ওভেন না থাকে সেই ক্ষেত্রে কিভাবে দধি বানাবেন বা কিভাবে চুলায় ওভেনের মতো হিট দেবেন সেটিও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব। তো যখন আপনি ওভেনের একেবারে উপরের তাকে রাখবেন তখন ওভেনে বেকে অথবা ওভেনের সবচেয়ে লো হিটে রাখবেন, ধরুন 100 বা 15 ফারেনহাইট ডিগ্রিতে আপনি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। এবার আসি চুলায় বা গ্যাসে কিভাবে দধি বেক করবেন। চুলায় বা গ্যাসে একটি পাত্র বসিয়ে তার মাঝে এভাবে একটি শিক দিয়ে দিতে পারেন অথবা মোটা তাওয়াল দিয়ে হালকা একটু গরম করে পাত্রটা এভাবে, ধরুন এই পাত্রেই দধি রাখলেন, এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আর কোনো ছিদ্র থাকলে লবঙ্গ অথবা টিস্যু দিয়ে অফ করে দেবেন। এবার এটিকে হালকা অথবা মিডিয়াম থেকে লো হিটে মাঝে মাঝে পাতিলটা একটু গরম করে আবার গ্যাস বন্ধ করে দেবেন। মোট কথা এর ভিতরে একটি গরম গরম ভাব থাকবে যাতে আপনার দধি ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পর হয়ে যাবে। আমি রাতে দধি বানিয়েছিলাম, যখন আমি ওভেনে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম তখন আমার কাঙ্ক্ষিত ফলাফল আসেনি, দধি ভালো জমাট বাঁধেনি। পরে আমি আরও 1 ঘন্টা, টোটালে 2.5 ঘন্টা ওভেনে রেখেছি এবং 2.5 ঘন্টা পরে ওভেন অফ করে যে একটা গরম ভাব থাকে তার মধ্যে আরও 1 ঘন্টার মতো রেখেছি। প্রায় 4 ঘন্টা পরে ওভেন থেকে বের করে যখন দেখেছি বাটিটা ঠান্ডা, দধিটা ঠান্ডা হয়ে গেছে, তখন
তখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন এইভাবে দধি হয়েছে। আপনারা আরও যদি ঘনত্ব রাখতে চান সেই ক্ষেত্রে আর কিছুক্ষণ রাখতে পারেন, আর যদি আর একটু তরল করতে চান সেই ক্ষেত্রে আর একটু কম রাখতে পারেন। আমার এই দধিটার টেস্ট ঠিক গণ্যদির দধির মতো। আজকে তাহলে বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।